বিরোধী দল হিসেবে আপনারা যতই আমাদের যা কিছু বলেন, আপনি চাঁদাবাজি করে তো আসলে দল চালাইতে পারবেন না। আপনি চুপ করতে হবে। আমি কথা বলেছি, আপনি আমার বিএনপি নেতা চাঁদাবাজ মানে আমি কিছু বলিনি। তো আপনি চুপ করেন, আপনি বলেন, আপনার কথা সবাই বলবেন না। আপনি আপনার কথা বলেন, আপনি আমার সঙ্গে কেন কথা বলছেন? আপনি না, আপনি পরে উত্তর দিবেন, আর নাহলে আমি চলে যাবো এখান থেকে। আপনি খেয়াল করে দেখেন যে বিএনপির এরকম অনেক নেতাকর্মী যারা তৃণমূলের একেবারে, তারা যেরকম হামলা মামলা জেল জুলুমের শিকার হয়েছেন, এবং এমন অনেক সংসদে এরকম অনেক মানুষকে আমরা এবার দেখছি যারা অনেক ক্ষেত্রে গুপ্ত হয়েছিল। এবং আপনি দেখেন এমন অনেকেই এমপি হয়েছে যাদের আপনি কখনোই দেখেন না, চেনেনই না। তারা ছিল না, যারা বিদেশে ছিল তারা কি গুপ্ত হয়েছিল না? তারা তো ছিল না। সুতরাং এই গুপ্তের কথা যখন বলে তখন কিন্তু বিএনপির নিজের গায়েও লাগে, এটা বুঝতে হবে। আর আমি জানি না গুপ্তের কথা হয়তো জামায়াতে ইসলামের কথা বলছে। এখন বিষয়টা হচ্ছে যে এই জায়গা থেকে আওয়ামী লীগের সময় যেই ধরনের দমনপীড়নের মধ্যে দুটি দলই বড় দুটি দলই আসলে ছিল, তাদের নানান কারণেই আসলে নানান ধরনের স্ট্রাগল করতে হয়েছে। সেটার কথা যদি বাদ দেন, এই জায়গা থেকে আমার মনে হয় যে দায়টা এড়ানোর, মানে এই যে বিরোধী দল বললেই এক ধরনের নেতিবাচক ব্যাপার, যে মানে সাধারণ জনগণকে উস্কে দিচ্ছে, তাহলে বিরোধী দল যদি সাধারণ জনগণকে উস্কে দেওয়ার ক্ষমতা রাখে তাহলে তো এটা ভালো, মানে সরকারের সমর্থন কমছে, মানে বিষয়টা তো এরকম। তো সরকারের তাহলে এই জায়গা থেকে এটা আসলে তাদের একটা অ্যালার্মিং জায়গা হতে পারে যে জনগণ কিন্তু তাদের বিরুদ্ধে চলে যাচ্ছে, সুতরাং তাদের হচ্ছে আসলে জনতুষ্টিমূলক কাজকর্ম করতে হবে। তো এই জিনিসগুলো তো আসলে এভাবে বুঝতে হবে। আরেকটা আপা বললেন যে সঠিক সময়ে এই 3 মাসের মধ্যে যদি নির্বাচন হতো তাহলে এই জিনিসগুলো হতো না। আমরা ছোটবেলায় একটা গল্প পড়েছি, ওই ধরেন যেই গল্পই মানে রচনা মুখস্থ করছে একটা, হ্যাঁ, কুমির। তো এখন গরু রচনা দিলেও দেখা যাবে যে কুমির পর্যন্ত নিয়ে যায়, ওই কুমিরকে পানিতে নামায় খাঁচকাটা পর্যন্ত নিয়ে যেতে হবে। তো আমি দেখি বিএনপির সবারই আসলে এই যে নির্বাচনটা একটা হচ্ছে ওই কুমিরের খাঁচকাটার মতো মনে হয় আমার। কারণ হচ্ছে এই নির্বাচনটাই সর্বরোগের ওষুধ, এটা আগেও ছিল, এখনও ওনারা বলছেন যে 3 মাসের মধ্যে নির্বাচন হলে হয়তো সব ঠিক হয়ে যেত দেশটা। এখন এই জায়গাগুলোতে আমার মনে হয় যে নিজেদের আত্মসমালোচনার জায়গা ওপেন করা দরকার। যেমন দেখেন, আমি যদি বলি যে এই যে কোন জায়গাটাতে আমরা আসলে মানে একটু সন্তুষ্ট হতে পারবো, আপনি দেখেন ব্যাংক দখল যেভাবে করে দখল হয়েছে, এবং আপনি দেখেন যে গভর্নরকে আমরা তো ইন্টারিম সরকারের সময় সবচেয়ে বেশি শুনেছি মব, হ্যাঁ, এই কথাটাই আমরা সবচেয়ে বেশি শুনেছি। কিন্তু আমরা দেখলাম যে এই বিএনপি সরকারের আমলে স্টেট স্পন্সর্ড মব হলো। আমরা দেখলাম স্টেট আসলে দাঁড়িয়ে থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সেখান থেকে উৎখাত করে তারপরে এখন তাদের দলীয় গভর্নর দিয়েছে, এখন সবকিছু ঠিক আছে। এবং আপনি দেখেন যে এই যে পুরোপুরি যে চাঁদাবাজি এবং বাজার সিন্ডিকেটের যে একটা অভয়ারণ্য বাংলাদেশে এখন তৈরি হয়েছে, এইটা এখানে কারা আছে আসলে? আপনি দেখেন সাধারণ মানুষের সাথে আপনি কথা বলেন, আপনি দেখবেন যে সবাই অতিষ্ঠ। আপনি জাস্ট আপনার এই চ্যানেল থেকে নেমে জাস্ট নিচে যাবেন, যে কোনো একটা চায়ের দোকানে আপনি জাস্ট কথা বলবেন যে তোমার কি চাঁদা দিতে হয়, টাকা দিতে হয়, আপনি বলবেন যে হ্যাঁ অবশ্যই। তো সেই জায়গা থেকে এবং চাঁদা কে নেয় এবং তাদের যে সিন্ডিকেট এবং সেই ভাগ তো আসলে ওপর পর্যন্ত যায়। কারণ আমরা দেখেছি যে তখন নির্বাচনের আগে আমরা দেখেছি যে পানি আমাদের মন্ত্রী যিনি অ্যানি ভাই, তিনি আমরা দেখেছি ওনারা বলছিলেন যে কিভাবে করে আরো অভিনব উপায়ে চাঁদাবাজি করা যায় যাতে মানুষ না জানে, মানুষ যাতে প্রশ্ন না তুলতে পারে, সেই ধরনের তরিকা ওনারা বের করছিলেন। সুতরাং এই জিনিসগুলো আসলে অনেক বলেছি আমরা। কিন্তু দেখেন এই যে প্রাতিষ্ঠানিক দলীয়করণের যেরকম একেবারে এমন একটা উচ্চতায় চলে গেছে, যেখানে এমন কোনো প্রতিষ্ঠান মনে হয় আমরা এখন খুঁজে পাবো না যেটা দলীয়করণ হয় নাই। আপনাদের মিডিয়াও দখল হয়ে গেছে সবকিছু, আপনারা জানেন। এবং দেখেন এর থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে বাংলাদেশে মানুষের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা, মানুষের তো নিরাপত্তা নাই। আপনি রংপুরের ঘটনাটা খেয়াল করেন, এক পরিবারের 4 জন মানুষকে কিভাবে করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এবং যার পিছনে মাদক একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা শুনছি। আসলে আপনি দেখেন একটা তৃণমূলের বিএনপির যিনি কর্মী, তিনি আসলে কি করেন, তাদের তো কোনো পেশা নাই। আপনি দেখেন যে আমাদের মানে আমরা তরুণ রাজনৈতিক দল, আমাদের প্রত্যেকেই কিছু না কিছু করে, হয় ছোট একটা ব্যবসা করে, অথবা চাকরি করে, অথবা মানে কোনো না কোনো একটা প্রফেশনের সাথে জড়িত। কিন্তু রাজনীতিটা যখন আসলে পেশা হিসেবে নেওয়া হয় এবং অর্থপ্রাপ্তির একটা মেশিন হিসেবে নেওয়া হয়, তখন কিন্তু আসলে এই সংস্কৃতির পরিবর্তনটা হচ্ছে না। এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে দল থেকে এই জায়গাটা আসতে হবে যে আমরা আসলে এই ধরনের রাজনীতি করব কিনা। কারণ আপনি সাধারণ মানুষের উপরে এই জুলুম করে, এই চাঁদাবাজি করে আপনি আর কয়বার ক্ষমতায় আসতে পারবেন না তো। এবং এটা তো আমরা আপনাদের করতে দিব না। বিরোধী দল হিসেবে আপনারা যতই আমাদের
যা কিছু বলেন, আপনি চাঁদাবাজি করে তো আসলে দল চালাইতে পারবেন না। যারা আপনার আজকে চাঁদাবাজির কথা বলে, এনসিপির চাঁদাবাজি তো আমি মনে করি যে এই যে বলে না যে 17 বছর আওয়ামী লীগ যা না করেছে, এনসিপি বা তাদের ইয়েরা 17 মাসে তার চেয়ে বেশি চাঁদাবাজি করেছে। হ্যাঁ, এবং সেখানে বলেন তো আমাকে একটা চাঁদাবাজির কথা বলেন। চাঁদাবাজি না, আপনারা তো চাঁদাবাজি দরকার হয়তো, আপনার তো ওপেনের দরকার নেই। আপনারা সচিবালয়ে বসে থেকে আপনাদের উপদেষ্টারা আপনাদের চেহারার দিকে তাকান না, আপনার চেহারা আপনাদের যাদের কথা বলছেন, আপনাদের যে নেতাদের চেহারার দিকে তাকান না। আপনার যে সজীব মাহমুদ ভুঁইয়া, আপনার এখনো তো দেখায়। আপনি আমাকে কথা বলতে দেন। আপনি এই যে এখন যে ফেসবুকে আসে সজীবের চেহারা, ওই সময়ের চেহারা, একটা স্যান্ডেল পরা, আর যখন চামাতারে চেহারাটা কি ছিল, হাজার হাজার কোটি টাকা বাইরে। আপনি আমাকে কথা বলতে দেন প্লিজ, আপনি আমাকে কথা বলতে দেন। আপনি কথা বলতে দেন, আপনি কথা বললেন, আপনি কথা বলতে আপনার কথা বলি নাই, আপনি কথা বলতে একটা কথা আমি কিন্তু বলি নাই। না, আপনি চুপ করেন, আপনি চুপ করতে হবে, আপনি চুপ করতে হবে। আমি কথা বলেছি, আপনি আমার বিএনপি নেতাদের চাঁদবাজ মানে আমি কিছু বলি নাই। আপনি চুপ করেন, আপনি বলেন, আপনার কথা সবাই বলবেন না। আপনি আপনার কথা সবাই বলেন, আপনি আমার সময় কেন কথা বলছেন? আপনি আমার সময় কেন কথা বলছেন? আপনি কথা বলেন, আপনি দিচ্ছেন কেন? আমি তো একটা কথা বলি নাই, আমি তো আমার কথা সবাই বলছি, আমি তার প্রত্যেকটা কথা। আপনি আমার তৃণমূলের নেতা কর্মীদের বলছেন আপনাদের প্রফেশন আছে, আপনি বলতেছেন আপনার নেতা কর্মীদের প্রফেশন, কোথায় প্রফেশন আছে তাদের? না, আপনি বলেন কোথায় প্রফেশন আছে তাদের? আপনি নাম ধরে বলেন কোথায় গেল? আর আপনি আমার বলতেছেন আমার নেতা কর্মীদের নাকি তৃণমূলের নেতা কর্মী নাকি চাঁদাবাজি করে চলে? আপনি কিভাবে বলতেছেন? আপনি এখানে বসে থেকে আপনি তো বললে হবে নাকি? আপনি আমার কথা তো উত্তর দিচ্ছেন না, আপনি চুপ করেন, আপনি চুপ করতে হবে। আপনি আমার কথা সে উত্তর দিবেন না। আপনি আপনার কথা থাকলে আপনার সঙ্গে আপনি কথা বলবেন না। আমি মিথ্যা বলি সত্য বলে আপনি পরে বলবেন। আপনি মিথ্যা বলছেন এখানে বসে থেকে। আপনি জনগণ আপনাদের চেহারা কি ছিল আমরা দেখি নাই? হ্যাঁ, আপনি বলেন আপনাদের চেহারা কি ছিল? কেমন ছিল বলেন? আপনাদের নেতাদের চেহারা আমরা দেখি নাই। মানে আমরা তো শুনি সিনেমার কথা শুনি, তারপরে 30 লাখ টাকা, আপনি 30 লাখ টাকা করতে গেছেন? আপনারা ছাত্র ছিলেন, কোথা থেকে 30 লাখ টাকা? আপনাদের যাই নির্বাচনী ইশতেহারে আপনাদের যে হলফনামা দিয়েছেন, এই টাকা কোথা থেকে আসলো? একটা স্টুডেন্ট হ্যাঁ, আর আপনাদের সজীব মাহমুদ হাজার হাজার কোটি টাকা পাচার করতে চেহারা থেকে বোঝা যায় না। যে জুতা পরে 20-25 হাজার টাকা জুতা, যার বাবার ঘরে চাল নেই, সেখানে একজন অ্যাডভাইজারে থাকবে। আর আমার নেতা কর্মীদের দেখলে আপনাদের আমার স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির সামনে আপনি জানেন না ইয়াবে কথা তৈরি হয়? আপনি কথা বলবেন না, আমি কথা বলছি, আপনি শোনেন। আপনি পরে উত্তর দিবেন, আপনি পরে উত্তর দিবেন, আর নাহলে আমি চলে যাবো এখান থেকে। আপনি কথা বলছেন, কেন কথা বলবো? তার কথা শুনে কথা বলেন, সেখানে কথা বলবে না। আপনি তো না, সেখানে কথা বলবে। আপনি কথা বলবেন কেন? আপনার কথা আমি সবটা শুনছি, আপনি উত্তর দেন, আমি উত্তর দেব। আপনার ভালো লাগলে আপনি আবার উত্তর দেন। রেফারেন্স দিয়ে কথা না, আপনি রেফারেন্স দিয়ে কথা বলতেছি না, আমি রেফারেন্স ছাড়া কথা বলিনি। আপনাদের চেহারা, আপনাদের নেতা এনসিপি দলটা হলো কতদিন? চেহারা নিয়ে কথা বলবেন কেন? আপনি এনসিপি দলটা গঠন হলো কতদিন? তার মধ্যে আস্তে আস্তে তারা আপনার নির্বাচনী স্তরে এত টাকা, তার বোর্ড ছিল এত টাকা, তারা ওই যে কি যেন মাসুদ নাকি যেন সে বাংলা যেন ইসলামী ব্যাংক থেকে 2 কোটি তার ওয়াইফের নামে লোন নিয়েছে। হ্যাঁ, আবার তার নির্বাচনী স্তরে দেখছে তার 30 লক্ষ টাকা তার আয়, কিন্তু তার ওয়াইফের নামে আছে 2 কোটি টাকা ইসলামী ব্যাংকের লোন। হ্যাঁ, তাই তো, সেটা আমার নির্বাচনী তো দেয় নাই। আপনি কথা বলতে দেন, আপনি বলেন, আপনি কথা বলতে দিচ্ছেন না কারো কিছুর জন্য? আপনি কথা বলেছেন, আপনি কথা বলি, আমার কোনো কথা থাকলে আপনি সেটা উত্তর দিবেন। না, আপনি কিছু অসম্মান করছেন। আপনি আমার নেতা তৃণমূলের নেতাদেরকে বলতেছেন যে এরা কোনো পেশা নাই, শুনি তারপরে এটা কোনো পেশা নাই, এটা কিভাবে বলে সে? চাঁদাবাজি আপনারা করছেন, কি বলেন? আমরা তো অস্বীকার করতেছি না। আমার কথা হলো সেইভাবে আপনি এভাবে গণ করতে পারেন না যে বিএনপি তৃণমূলের নেতা কর্মীদের কোনো পেশা নাই। আপনি কিসের পেশা নাই? আপনি জানেন? আপনি কতজন সম্পর্কে আপনি জানেন? আপনি কতজন সম্পর্কে আপনি জানেন? হ্যাঁ, চাঁদাবাজি হচ্ছে যে বলছি, সেটা বাংলাদেশে প্রথম এখন হচ্ছে না, বিগত আওয়ামী লীগের সময় ছিল, সব আমাদের আগের সময় ছিল, এখন আছে কম বেশি হয়েছে। আমাদের সময় আমরা চেষ্টা করছি সেটা নিয়ন্ত্রণ করার। সেই কারণে আপনি যে এনডির কথা বারবার বলছে, এনডি তো সেটা বলে নাই। বিএনপির অনেক নেতাকর্মী বহিষ্কার হয়েছে। আমাদের নেতা, এইটাই তো একটা কৌশল, তারা নেতাকর্মীদের বহিষ্কার করবে না।
আমরা তো পানিশমেন্ট দিচ্ছি, তাদের দল থেকে বের করে দিচ্ছি, তাদেরকে আমরা পানিশমেন্ট দিচ্ছি, তাদের শুধরানোর সময় দিচ্ছি। এমনকি তাদের তো এখন পিএম তো তাদের ব্যাপারে সাংঘাতিক করার সিদ্ধান্ত নিয়েছে, এবং আমাদের মন্ত্রীদেরকে বলে দিয়েছে তাদেরকে যেন কোনোভাবে প্রশ্রয় দেওয়া না হয় না। আমার খুব দুঃখ হয় যখন আসলে আমি এবার দেখলাম যে নির্বাচন কমিশনে একেবারে মানে প্রমাণিত ঋণ খেলাপি তাদের বলা হচ্ছে, নির্বাচন কমিশনার স্বয়ং বলছেন যে দেখেন এবার আপনাদের ছেড়ে দিলাম, আপনারা দিয়ে দিন টাকাটা। হ্যাঁ, মানে আপনি দেখেন যে মানে ঋণ খেলাপিকে বলছে নির্বাচন কমিশনার, যার আসলে তার প্রার্থিতায় আটকে দেওয়ার কথা, তিনি বলছেন যে এবারের মতো দিয়ে দিন, হচ্ছে এবারের মতো ছেড়ে দিলাম, আপনার টাকাটা দিয়ে দিন। এটা কি মুদির দোকানের বাকির টাকা? নিশ্চয়ই না। তো এই যখন অবস্থা, তখন আসলে এই যে বললাম যে প্রতিষ্ঠানগুলো আসলে এই সংস্কারের কথা যখন আমরা বলি, আমরা প্রতিষ্ঠানগুলোকে নিরপেক্ষকরণের কথা বলি, প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের বাইরে রাখতে বলি। এখন যদি প্রতিষ্ঠানগুলো আমরা যখন দেখলাম যে, আমি যদি নির্বাচন কমিশনের কথাই বলি, যেদিন আসলে আপিল শুনানিগুলো হচ্ছে তখন আমরা দেখলাম যে সেখানে আসলেন মাননীয়, এখন তো মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি আসলেন, তাদের সাথে একটা ঘরে গেলেন, তারা সলা পরামর্শ করলেন এবং পরবর্তীতে উনি বের হয়ে এসে বললেন যে টাকাটা দিয়ে দিন। তো এই রকম করে আসলে কোনোভাবে কোনো প্রতিষ্ঠানকে যদি প্রভাবিত করে আগে থেকে, তাহলে তো এই যে লেভেল প্লেইং ফিল্ডের কথা আমরা সবসময় বলি নির্বাচনের আগে, সেই লেভেল প্লেইং ফিল্ড তো আসলে প্রথম থেকেই ছিল না। তো এই সংসদেই আসলে 5 আগস্ট পরবর্তী সময় আমরা এমন একটা সংসদ পেয়েছি, আমাদের জন্য এটা দুর্ভাগ্যজনক, যেখানে আসলে ঋণ খেলাপি এতজন এবং দ্বৈত নাগরিক সহ যারা আসলে এমপি হওয়ার যোগ্যতাই রাখে না এবং তাদের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী বানানো হয়েছে।